I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে কালকি 2098 এই সিনেমাটা রিভিউ করব। তো জাস্ট কিছুক্ষণ আগে আর কি এই সিনেমাটা আমি দেখে এলাম। তো সবচেয়ে আগে আর কি এই সিনেমার প্লট সম্বন্ধে একটু বলি। তো এই সিনেমাটা প্লট শুরু হচ্ছে আর কি অশ্বত্থামাকে দিয়ে। অশ্বত্থামা মানে গুরুদ্রোণের ছেলে। তো 18 দিন ধরে আর কি কুরুক্ষেত্রে আর কি মহাযুদ্ধটা হলো। তো আর কি শেষ দিনে অশ্বত্থামা কী করলো, নিজের ব্রহ্মাস্ত্র দিয়ে অভিমন্যু আর উত্তরার যে ছেলে পরীক্ষিত তাকে মেরে ফেলার চেষ্টা করলো। পরীক্ষিত কিন্তু তখনও উত্তরার পেটে, আর পরীক্ষিতকে সে মারতে সফল হয়ে গেছিল, কিন্তু তাকে কৃষ্ণ বাঁচিয়ে তুললো। শ্রীকৃষ্ণ শুধু তাকে বাঁচায়নি, সে অশ্বত্থামাকে অভিশাপও দিল যে হাজারটা যুগ পেরিয়ে যাবে কিন্তু কলিযুগ শেষ না হওয়া অবধি তাকে বেঁচে থাকতে হবে। সে মৃত্যুর জন্য ভিক্ষে চাইবে, কিন্তু মৃত্যু তার কাছে আসবে না। তার শরীর হাজারবার ক্ষত বিক্ষত হবে, তার শরীরে হাজারটা অসুখ ধরবে, কিন্তু সেগুলো কোনোদিনও ছাড়বে না। আর তার পাপের প্রায়শ্চিত্ত শুধু এতেই হতে পারে যে যখন কৃষ্ণ আর কি দশম অবতার হিসেবে জন্ম নেবেন, আর কি কল্কি হিসেবে যখন জন্ম নেবেন, তখন আর কি তাকে বাঁচানোর দায়িত্বটা অশ্বত্থামার, মানে অশ্বত্থামারই এটা গুরু দায়িত্ব তাকে বাঁচানো। মানে একমাত্র তাকে বাঁচিয়েই অশ্বত্থামার আর কি পাপের প্রায়শ্চিত্ত হবে। আর কল্কি যুগ আর কি শেষ হওয়ার পরেই হয়তো সে মরতে পারে। তো তারপরে আর কি 6000 বছর কেটে গেল, 6000 years কেটে গেল। তো 6000 বছর পরে আমরা কি দেখতে পাচ্ছি, যে পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে গেছে। আমাদের ভারতবর্ষে যতগুলো শহর ছিল সব গেছে, সব। শুধু একটাই শহর বেঁচে আছে, কাশী। আর মাইথোলজি অনুযায়ী কাশী কিন্তু পৃথিবীর প্রথম শহর। আর সেই শহরে কিন্তু একটা এম্পায়ারের রাজ চলছে এখন। আর সেই এম্পায়ারকে চালাচ্ছেন সুপ্রিম ইয়াস্কিন। আর সেই সুপ্রিম ইয়াস্কিনের আন্ডারে, সেই এম্পায়ারের আন্ডারেই এই পৃথিবীর যত সব আর কি ন্যাচারাল রিসোর্সেস, সমস্ত জিনিসপত্রের কন্ট্রোল রয়েছে, খাবার দাবার, জল, সব কিছুর। আর এমনকি মানে কোনো ভগবানের মূর্তিকে পুজো করতে তারা দিচ্ছে না, আর যে পুজো করতে যাচ্ছে তাকে মেরে ফেলছে। মানে লোকেরা এখানে একদম গরিব, মানে একদম মানে খাবারের অভাবে ভুগছে, মরছে। মানে তাদের কাছে আর কোনো উপায় নেই, তারা পালিয়ে আসছে এই কাশী শহরে। তারা এই এম্পায়ারে আর কি আশ্রয় নিচ্ছে, যাতে আর কি তারা কিছু খাবার দাবার বা কিছু পায়, নইলে তাদের বেঁচে থাকার কোনো আশাই নেই। আর তাছাড়া এই এম্পায়ারটা একটা কিন্তু এক্সপেরিমেন্ট চালাচ্ছে, সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে প্রজেক্ট কে। তো এটার দরুন আর কি কী করা হচ্ছে, যে কতগুলো ফার্টাইল মহিলা, ফার্টাইল বাচ্চা মেয়েগুলোকে ধরা হচ্ছে, তাদেরকে প্রেগনেন্ট করা হচ্ছে। তাদের প্রেগনেন্ট করার পর তাদের পেটে যে বাচ্চা রয়েছে তার থেকে সিরাম নিয়ে সুপ্রিম ইয়াস্কিন আর কি পরীক্ষা করছেন, যে কোন সিরামে আর কি কতটা দম। সে সিরাম নিয়ে আর কি উনি নিজের শারীরিক রূপে আর কি ফিরে আসতে চাইছেন, শারীরিক রূপ আর কি ধারণ করতে চাইছেন। আর তাছাড়া সেই মহিলাকে সে বাচ্চা সহ সে মেরেও ফেলতে চাইছে। মানে অ্যাকচুয়ালি তার আরেকটা ইন্টেনশন হলো যে কল্কি যদি জন্ম নেয় তাহলে তো পুরো এম্পায়ারটাকে ধ্বংস করে দেবে, আর সেটা কিন্তু সুপ্রিম ইয়াস্কিন খুব ভালো করেই জানে। সেই জন্য সে চেষ্টা করছে যাতে কল্কি জন্ম না নিতে পারে, যাতে কল্কি অবতার এই পৃথিবীতে জন্ম না নিতে পারে। এই জন্য সে প্রত্যেকটা ফার্টাইল মহিলা আর তার বাচ্চাকে সে মেরে ফেলার চেষ্টা করছে। তো এই হচ্ছে আর কি স্টোরির সেটিং। তো এরপরে আর কি গল্প কিছু জানতে গেলে আপনাকে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো একটা কথায়, এটা একটা দারুণ ওয়ান্ডারফুল সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। আর এটার মজা কিন্তু একমাত্র সিনেমা হলেই রয়েছে। অবশ্যই এটা 3Dতে দেখবেন, যদিও 2Dতে এটা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আপনারা অবশ্যই এটা 3Dতে দেখুন, আর এটা সিনেমা হলেই দেখে আসুন। এই সিনেমাটা কিন্তু একটা দারুণ মাস্টারপিস হতে পারতো। মাস্টারপিস তো হয়নি, তবে হ্যাঁ ভালো, মানে খুব ভালো ছবি হয়েছে, তবে ডেফিনেটলি মাস্টারপিস হয়নি। তার কিছু কারণ রয়েছে। তো সবচেয়ে প্রথমে আর কি সিনেমার পজিটিভস বলি। তো প্রথম পজিটিভটা হচ্ছে নাগ অশ্বিনের মানে স্টোরি টেলিংটা। মানে স্টোরি টেলিং যদিও ফার্স্ট হাফে একটু ল্যাক করছে, সেকেন্ড হাফে তো মানে দারুণ হয়েছে। আর যে সেকেন্ড পজিটিভটা বলতে চাইছি সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টার, মানে অশ্বত্থামার ক্যারেক্টার। অশ্বত্থামার ক্যারেক্টারটা খুব ভালো লেখা আছে। মানে এখানে অমিতাভ বচ্চনকে স্রেফ আর কি শোপিস হিসেবে ব্যবহার করা হয়নি। অনেক সিনেমাতে আর কি অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা ঠিক আছে, মানে ভালোভাবে প্রেজেন্ট থাকলেও তার ক্যারেক্টারে সেরকম দম থাকে না, তাকে ঠিকভাবে ইউজ করা হয় না। কিন্তু এখানে অমিতাভ বচ্চনকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, তার ক্যারেক্টারে যথেষ্ট দম রয়েছে। মানে আমি তো বলবো প্রভাসের ক্যারেক্টারের থেকে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা বেশি পাওয়ারফুল। মানে
ওই যেন পুরো স্টোরিটাকে টানছে, পুরো সিনেমার যেন আসল হিরোই হচ্ছে এই অশ্বত্থামা। মানে প্রভাসের থেকেও অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা আরও বেশি মিটি, ওর ক্যারেক্টারটা দারুণ লেখা আছে। তাছাড়া আরও যা যা যতগুলো সাইড ক্যারেক্টার্স রয়েছেন, যেমন আর কি মারিয়ামের ক্যারেক্টার, এখানে শোভনা, শোভনার ক্যারেক্টারটা খুব ভালো লেখা হয়েছে, দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটাও খুব ভালো হয়েছে। আর তাছাড়া কমল হাসান, ওনাকে আর কি 10-15 মিনিটে বেশি দেখানো হয়নি, ওনার আর কি 2-3টেই সিন রয়েছে, মানে তার একটা কেমিওই রয়েছে। সেকেন্ড পার্টে নাকি তার ফুল রোল থাকবে, সেই কিন্তু মেন ভিলেন সুপ্রিম ইয়াস্কিন, তাকেও যথেষ্ট ভালোভাবে আর কি দেখানো হয়েছে, মানে তার এই রূপ এর আগে কখনো দেখা যায়নি। অলরেডি আপনার ট্রেলার দেখে সেটা মানে তার ক্যারেক্টারের একটা ঝলক আপনারা অবশ্যই পেয়েছেন, মানে তাকে দেখতে দারুণ লাগছে। অ্যান্ড অবশ্যই তার একজন কমান্ডার রয়েছেন, কমান্ডার বাণী, সে রোলে আমরা শাশ্বত চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি, তো ওনার ক্যারেক্টারও খুব ভালো লেখা হয়েছে। তবে এই সিনেমাতে কিছু নেগেটিভস রয়েছে, তো এবার নেগেটিভসে আসি। তো এটা প্রথম নেগেটিভ হচ্ছে প্রভাসের মানে রোলটা। ফার্স্ট হাফে আর কি প্রভাসের রোলটা যথেষ্ট ইরিটেটিং লাগবে কিন্তু। অ্যান্ড দ্বিতীয়ত, এটা যেহেতু মেনলি তেলেগু সিনেমা, এটা তেলেগু আর হিন্দি বাইলিঙ্গুয়ালি শ্যুট হয়েছে, সরি বাইলিঙ্গুয়ালি শ্যুট হয়নি, এটা আর কি হিন্দিতে ডাব হয়েছে। যাই হোক, তো তেলেগু অনেক এলিমেন্টস ঢুকিয়েছে, তেলেগু সিনেমাতে যেরকম আর কি কমার্শিয়াল আর কি এলিমেন্টস ঢোকানো হয় না, ঠিক সেরকম অনেক কমার্শিয়াল এলিমেন্টস ঢোকানো হয়েছে। মানে এখানে জোর করে একটা রোম্যান্স ঢুকিয়ে দাও, আর জোর করে একটা রোম্যান্টিক ট্র্যাক ঢুকিয়ে দাও, তো এগুলো ছিল। দিশা পাটানি ক্যারেক্টারটা পুরো ওয়েস্ট, অ্যান্ড এই সিনেমাতে যা কমেডি ইউজ হয়েছে বেশিরভাগই পুরো ওয়েস্ট যাচ্ছে বস। আর এখানে প্রভাসের যে ক্যারেক্টার, সেটা হচ্ছে মানে তার ক্যারেক্টারের নাম ভৈরবা, আর সে হচ্ছে প্রচণ্ড ক্যাজুয়াল একটা মানুষ। কার কি খারাপ হচ্ছে ভালো হচ্ছে তাতে তার কিছুই যায় আসে না, সে শুধু নিজেকে নিয়ে আর নিজের ওই সুপার কার বুজ্জিকে নিয়ে সে আর কি বদার্ড রয়েছে। তাছাড়া জীবনে আর কাউকে নিয়ে সে বদার্ড না, কাউকে সে আপন মনে করে না, কারো সাহায্য করা সে শ্রেয় মনে করে না, মানে নিজের ভালোর জন্য সে অন্যের খারাপ করতেও রাজি আছে। মানে তার দরকার হচ্ছে কটা মিলিয়ন ইউনিটসের, যাতে সে কমপ্লেক্সে আর কি এন্ট্রি পেতে পারে। কমপ্লেক্স মানে সুপ্রিম ইয়াস্কিনের রাজ্য, মানে রাজ্য ঠিক না, একটা রাজপ্রাসাদ বলতে পারেন, একটা ধরনের রাজপ্রাসাদই কমপ্লেক্স, সেখানে যাতে সে এন্ট্রি পেতে পারে সেটাই সে বারবার চেষ্টা করে যাচ্ছে। তো প্রভাসের ক্যারেক্টারটা মানে খুবই আর কি বলছি ক্যাজুয়াল, অ্যান্ড প্লাস এই ক্যারেক্টারকে দিয়ে অনেকগুলো কমেডি করানো হয়েছে, প্রচুর কমেডি করানো হয়েছে, যেগুলো খুব ইরিটেটিং লাগছে একদিকে। তবে সেকেন্ড হাফে এটার জাস্টিফিকেশন রয়েছে। এখন সেকেন্ড হাফে কীভাবে জাস্টিফিকেশনটা রয়েছে, কী রয়েছে, সেগুলো তো ডেফিনেটলি এখানে বলা যাবে না, সেগুলোর জন্য আপনাকে সিনেমাটা দেখতেই হবে। অ্যান্ড এটার আরেকটা পজিটিভ যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা সেকেন্ড হাফটা, সেকেন্ড হাফের স্টোরিটা যেভাবে এগিয়েছে মানে সুপার লাগবে। মানে এটা সেকেন্ড পার্টের জন্য অধীরে মানে অধীর আগ্রহে রয়েছে, মানে সেকেন্ড পার্টটা আপনার এক্ষুনি দেখতে ইচ্ছে করবে। কিন্তু নাগ অশ্বিন বলে দিয়েছেন যে এটা সেকেন্ড পার্ট বানাতে 3 বছর লেগে যাবে। অলরেডি যদিও এটা 60% আর কি শ্যুট করা হয়েছে, কিন্তু এখন অনেকগুলো মেজর পোর্শন শ্যুট করা বাকি, অ্যান্ড 3 বছর লেগে যাবে। মানে এটা সেকেন্ড হাফ এত ভালো হয়েছে না, যে এটার মানে সেকেন্ড পার্টের জন্য আপনারা এখন থেকে আর কি অপেক্ষা করবেন এটা দেখার পর। আর বেশ আর কি ভালো প্রচেষ্টা হয়েছে এটা, মানে 600 কোটির উপরে তো জাস্ট এটাকে আর কি সিনেমাটাকে বানাতে লেগেছে, তারপরে আরও 100 কোটির উপরে প্রমোশনস আর এদিক ওদিক খরচা হয়েছে, তো মানে 700 কোটির উপর কিন্তু এটা টোটাল খরচা হয়ে গেছে। অ্যান্ড এই সিনেমাকে যদি আর কি হিট হতে হয়, তো এটাকে আর কি ব্রেক ইভেন বলতে 800 কোটির আর কি ব্রেক ইভেন কস্ট এটাকে রিকভার করতে হবে। এটা ব্রেক ইভেন মানে কস্ট হচ্ছে 800 crores ডোমেস্টিক বক্স অফিসে বলছি। তো ডোমেস্টিক্যালি আর কি এটাকে 800 কোটির উপরে তুলতে হবে, তবে আর কি এই সিনেমাটাকে ভালোভাবে হিট বলা যেতে পারবে, মানে আর কি সবার প্রফিট হবে ওভারঅল। তো দেখা যাক এটা প্রফিট হয় কিনা, যদিও এই 5 দিনে ডোমেস্টিক বক্স অফিস কালেকশন হচ্ছে আর কি 340 কোটির উপরে, মানে মানডে অবধি আর কি কালেকশনটা হচ্ছে 340 কোটির উপরে, আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছে 635 কোটি। তো এটার কিন্তু কালেকশন খুব ভালো হচ্ছে। তো এই 340 কোটির আর কি যে কালেকশনটা হলো অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস মানে ডোমেস্টিক বক্স অফিসে, তার মধ্যে 128 কোটি হিন্দি বেল্ট থেকে উঠেছে। তো এই সিনেমা নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে, দর্শক বেশ ভোরে ভোরে আর কি সিনেমাটা দেখতে যাচ্ছে। তো আজকে টিউসডে, তো টিউসডে যেহেতু ওয়ার্কিং ডে, সেহেতু মানে ফুল একেবারে ক্যাপাসিটিতে যে হল ভরে যাবে সেটা আশা করা যায় না, কিন্তু তাও মানে যথেষ্ট লোকে দেখতে এসছে।
মানে সিট খুব কমই ফাঁকা ছিল। আমি ভেবেছিলাম সিট আরও হয়তো বেশি ফাঁকা থাকবে, কিন্তু সিট খুব কমই ফাঁকা ছিল। মানে আজকেও আর কি যথেষ্ট লোক এই সিনেমাটা দেখতে এসেছে। আমি 4:40 বিকেল 4:40 শোটা দেখে এলাম, তো সিট কিন্তু যথেষ্ট ভরেছে, খুব কমই সিট ফাঁকা ছিল টিউসডেতে, মানে একটা ওয়ার্কিং ডেতেও। তো ভেবে দেখুন এই সিনেমাটাকে নিয়ে কতটা এক্সাইটমেন্ট রয়েছে। আশা করছি আপনাদের মনেও এই সিনেমাটাকে নিয়ে যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছেন। তো আপনাদেরকে এখনই সাজেস্ট করছি এই সিনেমাটা আপনারা সিনেমা হলেই দেখে আসুন। মানে সিনেমা হলে এটা দারুণ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর অবশ্যই 3Dতে দেখবেন। অ্যান্ড আরেকটা সাজেশন, আপনারা পারলে না তেলেগু অডিওতে দেখবেন উইথ ইংলিশ সাবটাইটেলস অবশ্যই। কেন হিন্দি অডিওতে এই সিনেমাটা আপনাদের অত ভালো লাগবে না, এটা তেলেগু অডিওতেই বেশি ভালো লাগবে। মানে যদি পসিবল হয় তো ডেফিনেটলি আমিও তেলেগু অডিওতে দেখবো। আর নাহলে পরে যখন এই সিনেমাটা আর কি ওটিটিতে প্ল্যাটফর্মে বেরোবে তখন আর কি তেলেগুতে দেখে তখন হয়তো পরে বলবো। তো যাই হোক, আপনারা তেলেগুতে আর কি সিনেমাটা অবশ্যই দেখে আসুন, মানে যদি সম্ভব হয়। নাহলে হিন্দি ডাবটা তো আপনারা আরামসে দেখতেই পারেন। যাই হোক, আর তাছাড়া এই সিনেমাতে ঠিক আছে প্রচুর আর কি প্রচুর কেমিও অ্যাপিয়ারেন্সেস রয়েছে, ঠিক আছে। তো এই কেমিও অ্যাপিয়ারেন্সেস যে আর কি এই স্টোরিটার সাথে খুব ভালোভাবে যাচ্ছে সেটা পুরোপুরি বলতে পারবো না, বাট তাও এই কেমিও অ্যাপিয়ারেন্সগুলো আপনাদের অতটা ইরিটেটিং লাগবে না। মানে এখানে এস রাজামৌলির একটা কেমিও রয়েছে, এখানে রামগোপাল ভার্মার কেমিও রয়েছে, প্লাস আরও অনেকেরই কেমিও রয়েছে। মানে সবার কেমিও সম্বন্ধে এখানে বলছি না, মানে এগুলো আর কি সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আপনাদের জন্য আর কি ফেলে রাখছি, আপনারা নিজেরাই দেখে বুঝে নিন। তবে এটাকে যদি আমি অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র, যেটা আর কি 2 বছর আগে রিলিজ হয়েছিল 2022-এ, এটার সাথে যদি আর কি এই সিনেমার তুলনা করি, তাহলে একটা কথা বলতে পারি যে কালকি ব্রহ্মাস্ত্রর সামনে একটা টিপিক্যাল মাস্টারপিস। কালকি এমনিতে কিন্তু ছবিটা হিসেবে মাস্টারপিস না, খুব ভালো ছবি বাট মাস্টারপিস নয়। কিন্তু যদি ব্রহ্মাস্ত্রের সাথে এটা তুলনা হয়, ইটস ডেফিনেটলি আ মাস্টারপিস এটা যদি ব্রহ্মাস্ত্রের সাথে তুলনা হয়। ব্রহ্মাস্ত্রতে আমার এখনও মানে আমি এটা ভেবে উঠতে পারলাম না যে এখানে নাগার্জুনা শাহরুখ খানকে দিয়ে কেমিও করিয়ে কী লাভটা হলো। কালকি 2098 কিন্তু প্রচুর কেমিওস রয়েছে। আপনাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে যে এই রোলগুলো অন্য কেউ হলেও করতে পারে, বাট তবু অতটা ইরিটেটিং লাগবে না যতটা ব্রহ্মাস্ত্রতে লেগেছে। মানে ব্রহ্মাস্ত্রতে কমতি প্রচুর ছিল, ব্রহ্মাস্ত্রতে মানে কি ইন্ডিয়ান ইমোশনটা একদম মিসিং ছিল। আর ব্রহ্মাস্ত্র ডিরেক্টর অয়ন মুখার্জি যেরকম বলেছিলেন যে আর কি সিনেমা নিয়ে মানে এই মাইথোলজি নিয়ে, ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে নাকি উনি খুব রিসার্চ করেছেন। তো সেই রিসার্চটা বা ইন্ডিয়ান মাইথোলজি কোনো ব্যাপার স্যাপার ব্রহ্মাস্ত্রতে আমরা দেখতেই পাইনি, জাস্ট দেখতে পাইনি। কিন্তু কালকি 2098 আপনার মহাভারতের সাথে ফুল একটা কানেকশন দেখতে পাবেন। অ্যান্ড এই সিনেমাটা বলতে গেলে মহাভারতের এক ধরনের একটা সিকুয়েল, মানে নাগ অশ্বিনের বানানো একটা সিকুয়েলই বলতে গেলে। বিকজ অশ্বত্থামাকে দিয়ে আর কি এই গল্পটা চলছে, আর এটা মহাভারতের একটা কন্টিনিউয়েশন হচ্ছে। মানে মহাভারতের সাথে এটা লিঙ্কও আছেন, প্লাস এটারই একটা আর কি মডার্ন ডে কন্টিনিউয়েশন আপনারা বলতে পারেন। তো অবশ্যই সাজেস্ট করছি এটা আপনারা হলে দেখে আসুন। হ্যাঁ, এই সিনেমাটা একটা মাস্টারপিস হতে পারতো, আনফর্চুনেটলি সেটা হয়নি, সেটা কারণটা অলরেডি আগে বলে দিয়েছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।